কপালের টিপের আঠাটা একটু শুকিয়ে গেছে, তাও যত্ন করে রেখে দিই যদি কখনো কাজে আসে। আরে একজোড়া কানের, তার মধ্যে একটি আবার কোথাও খোয়া গেছে, কিন্তু তারপরেও যত্ন করে উঠিয়ে রাখি সেটাকে। কখনো যদি পাওয়া যায় ব্যবহার তো করতে পারবো। শাড়িটা একটু পুরনো হয়ে গেছে, কিন্তু কখনো কখনো তো ব্যবহার করাই যেতে পারে। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোর প্রতি ভীষণভাবে যত্নবান যারা, তারা অবশ্যই নারী। কিন্তু শুধুমাত্র বর্তমানে এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই নয়, তারা কিন্তু নিজেদেরকেও ঠিক সঠিকভাবে কিভাবে গুছিয়ে নিয়ে সমাজে একটি আলাদা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে সেদিকেও তারা ভীষণভাবে যত্নবান। তারাই তো নারী। নারী কথাটির মধ্যেই কিন্তু শক্তি বিষয়টি লুকিয়ে রয়েছে। আলাদা করে শক্তিশালী নারী বলবার কোনো প্রয়োজন বোধহয় এখনকার দিনে আর হয় না। আর ঠিক এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা দূরদর্শনের পর্দায় অঙ্গনার অঙ্গনী শীর্ষক অনুষ্ঠানে এই সমস্ত নারীদেরকে নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবার বারবার প্রয়াস করে থাকি। আজকেও তার কিন্তু কোনো ব্যতিক্রম নয়। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন, তিনি একাধারে শিক্ষিকা, একাধারে কবি, আবৃত্তিকার, বাচিক শিল্পী তো বটেই, তিনি একজন সুগায়িকাও বটে। আজ আমরা কথা বলবো আমাদের রাজ্যের শিল্পী বিধাত্রী দামের সাথে। নমস্কার দিদি। স্বাগত তোমাকে। বেশ অনেকদিন পরে তোমার সাথে আবার দেখা। হ্যাঁ, অনেকদিন পর। সেই অনেকদিন আগে আরেকটি অনুষ্ঠানে দূরদর্শনেই তোমার সাথে কথা হয়েছিল। যাই হোক, পুজোর আগে। হ্যাঁ, পুজোর আগে। ভালো আছো তো দিদি? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো তো? একদম ভালো তো থাকতেই হবে দিদি। আর আমরা ভালো না থাকলে তো আমরা যে বিষয়গুলোকে নিয়ে কথা বলবো সেই বিষয়গুলোকে সঠিকভাবে তুলে ধরা যাবে না। কেন বলছি, মানসিকভাবে আমাদের দৃঢ় থাকা এবং ভালো থাকা ভীষণভাবে প্রয়োজন। দিদি, আমার একটা ভীষণ কৌতূহল তোমার নামের প্রতি। আচ্ছা, আমার ভীষণ ভালো লাগে তোমার নামটা, অনেকদিন হয়তো বলা হয়ে ওঠেনি। তোমার নামটা নিয়ে একটু জানবো। এই নামকরণটাই বা কে করেছিলেন এবং নামের অর্থটা কি? আসলে নামের অর্থটা হচ্ছে বিধাত্রী, তো এটা দুর্গার আরেকটি নাম। তো আর এখানে আমি জন্মেছিলাম এই আষাঢ়ের ষষ্ঠী তিথিতে। আচ্ছা, তো মা সেজন্য নাম রাখলেন বিধাত্রী। তো সেটার আরও একটা অর্থ আছে, মা বলেছিলেন, সেটা হচ্ছে প্রকৃতি এবং পুরুষ। তো বিধাতা যদি পুরুষ হন তাহলে এখানে বিধাত্রী হচ্ছে প্রকৃতি। বাহ, সেই অর্থেও এটাকে নেওয়া যেতে পারে। বাহ, মানে আমাদের আজকের অনুষ্ঠানের সাথে একদম ভীষণভাবে প্রাসঙ্গিক তোমার নামটা। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। এবং তোমার নামের সাথে তোমার যে চারিত্রিক বৈশিষ্ট্যই বলো বা তোমার যে জীবনের এতটা পথ চলেছো, এত সাকসেস, সত্যি এটার একটা মিল তো রয়েছে। জানি না, সেটা তো আসলে সেটা আমরা মনে করি। তোমাকে এমন করে বললে শক্তি পাচ্ছি, একটু সাহস পাচ্ছি। ওই বললাম না, নারীদের মধ্যে শক্তিটা অটোমেটিক্যালি নিহিত রয়েছে। দিদি, তোমার ছোটবেলাকার কথা একটু শোনাও না। আমার ছোটবেলা তুমি তো জানো যে আমি কৈলাস শহরে। হ্যাঁ, আচ্ছা, কৈলাস শহর হচ্ছে একটা প্রান্তিক শহর উত্তরে, তো ত্রিপুরার উত্তরে। তো সেখানে খুব আমার ছোটবেলাটা আমি যেখানে জন্মেছি আর কি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি আমি, সেখানে কি সাধারণ পরিবারই, খুব মধ্যবিত্ত পরিবারের। তো ছোটবেলা বলতে ছোটবেলায় তো অনেকগুলো স্টেজ রয়েছে। যেমন দেখো, 10 বছর বা 7 বছর পর্যন্ত, তারপর 14 বছর পর্যন্ত, তারপর আবার একটু মানে 16-টোলো, এইটুকুনো আমরা ধরি, কিন্তু 15 বছর পর্যন্ত। তো যাই হোক, এখানে আমার ছোটবেলায় আমি বলছি যে খুব সাধারণভাবেই কেটেছে। আর আমি তো বাড়িতে 3 জনের ছোট ছিলাম, ফলে আমার প্রতি রিমোটিংটাও ছিল বড়দের, বড় দিদিদের, মায়েরও ছিল। তবে দুষ্ট ছিলাম না কিন্তু শাওলি। এটা তুমি বাড়িতেও খবর নিতে পারো, এটা আমার কোনো বাড়িয়ে কথা নয়। তবে আমি খুব দুষ্ট ছিলাম না, বাড়িতে জন্য একটুখানি আলাদা সমীহ পেতাম আমি। আর হচ্ছে একটা গদবাঁধা, ছক বাঁধা একটা জীবনের মধ্যে আমি কাটিয়েছি ছোটবেলা। খেলেছি প্রচুর, আনন্দ, ছোটবেলার শৈশব মানেই তো আনন্দ, অনাবিল আনন্দে কেটেছে। তার মধ্যে থেকেও
বাড়িতে যা যা হতো, আমাদের বাড়িতে একটু সাংস্কৃতিক চর্চা হতো, তারপর সাহিত্য চর্চা হতো, এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম। আর এগুলো নিয়ে বেশ শৈশবটা বেশ মানে মাতানো ছিল। পরে আমি আমার একটা কবিতায় আমি লিখেছিলাম যে জীবনের সব পথ ঘুরে যায়, অবশেষে জীবনের সব পথ ঘুরে যায় শৈশবের দিকে। তো শৈশবের মানে এই অনাবিলতাটা আমাদের কাছে এতটাই আকর্ষণীয় সকলের ক্ষেত্রে যে আমরা বারবার ফিরে যেতে চাই শৈশবের কাছে। আমি দুষ্টু ছিলাম না, যেগুলো মানে মা যেগুলো বলতেন, বাবা যেভাবে বলতেন, বা বোনেরা দিদিরা, আমি সেভাবেই চলতাম। একটু ইন্ট্রোভার্ট ছিলাম, একটু বলে আর কি, সবাই বলেন বাড়িতে যে একটু ইন্ট্রোভার্ট ছিলাম। এবং ছোটবেলা থেকে যখন ধরো আমার অক্ষর জ্ঞান হলো, তখন থেকে তারপর থেকে কিন্তু ওই পড়াটা, গল্পের বই পড়া, ঠাকুমার ঝুলি, তারপর পরে ফেলুদা, টিনটিন, এসব ফেলুদা একটু পরে অবশ্য ক্লাস 7-8 থেকে, সেখান থেকে কিন্তু ছোটবেলায় কিন্তু আমি ঠাকুমার ঝুলি খুব পড়েছি। আর এই পড়াটা ছিল আর কি সঙ্গে। হ্যাঁ, এই যে মানে বইগুলো আসলে যে মানে যেগুলোর নাম তুমি উচ্চারণ করলে, সেগুলোর সাথে সবারই কিন্তু প্রায় আমাদের একটা মানে ভীষণ সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে, শৈশবের। হ্যাঁ, শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে খানিকটা পরিবর্তন তো অবশ্যই হয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো দিদি। কিন্তু যেটা জানার যে সাংস্কৃতিক একটা পরিমণ্ডলের মধ্যেই তোমার বড় হয়ে ওঠা, এই যে কবিতার প্রতি আমরা জানি তুমি ভীষণ মানে আমার কাছে তো ভীষণ ভালো একজন আবৃত্তির শিল্পী, খুব ভালো লাগে তোমার কবিতা শুনতে। ধন্যবাদ তোমাকে। এই আবৃত্তির সাথে তোমার ভালোবাসাটা কবে থেকে? আসলে কি জানো তো, আবৃত্তির সঙ্গে আমার ভালোবাসাটা যদি বলো, সেরকম শুনে শুনে প্রথম দিদিরা করতো বাড়িতে। তো দিদিরা করতো, আমি বড় বড় কবিতা মুখস্থ করে ফেলতাম। এটা কেন ফেলতাম, আমি শুনতে পাচ্ছি তো, শুনে শুনে, এগুলো কিন্তু কিছু নিজে থেকে নয়, মুখস্থ হয়ে যেত। তো কোনো একটা আসর হতো, সাহিত্যের আসর হতো, সেখানে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হতো যে কবিতা একটার জন্য। আমি কবিতা করতাম, বেশ বাহবা পেয়ে যেতাম। এই পেয়ে পেয়ে একটু সাহস হচ্ছিল। তারপরে যখন বিভিন্ন কম্পিটিশনগুলো তখন হতো, তোমরাও নিশ্চয়ই করেছো, কম্পিটিশন হতো ক্লাস 5, 4 থেকে, তারপরে 6 থেকে। আমি না এই কম্পিটিশনগুলোতে বরাবরই মানে ওইখানে, জায়গাটা তো ছোট, ওইখানে ফার্স্ট হওয়া কোনো ব্যাপার না, জায়গা ছোট, তবে ওখানে সাংস্কৃতিক পরিমণ্ডলটা খুব সমৃদ্ধ ছিল কৈলাসহরে। তো সেখানে হতাম, এরকম প্রাইজ টাইজ পেতাম। তো সকলের এইভাবে যখন দেখলাম সবার ভালো লাগে, তখন আরো বেশি করে উৎসাহ পেলাম। দিদি, কবিতা তুমি অনেক দিন ধরে চর্চা করছো, তো তোমার ভালো লাগার মানে কবি, এর মধ্যে থেকে কোনো একটি কবিতা কি এই মুহূর্তে শোনা যাবে? ভালো লাগার কবিতা অনেকেই আছেন সেই রকম ভাবে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা জানি কথা বলতে বসেছি, অঙ্গন আর অঙ্গনে বসেছি আমরা, একজন মহিলা কবি শোনাই নাকি? তো মহিলা কবির কবিতা শোনাচ্ছি, এবং তাকে তুমিও চিনবে, কৃষ্ণা বসু, অধ্যাপিকা ছিলেন উনি, লেখিকাও। তো ওনার কিছু কবিতা আমাকে খুব মানে নাড়া দেয় এই কারণে যে মেয়েদের, আমাদের দেখো এখন, সে তুমি উচ্চবিত্তই বলো আর মধ্যবিত্তই বলো আর নিম্নবিত্তই বলো, তুমি বাইরে থেকে অনেক চাকচিক্য দেখবে, ভেতরটা কিন্তু সে একই সুতো, একই পরম্পরা। তো সেইখানে বসে কৃষ্ণাদি একটা কবিতা লিখছেন। এই কবিতাটা হচ্ছে নারী জীবনের পরম্পরা। আমি একটুখানি পড়ছি, বেশি পড়ব না। দাঁড়ে বসে থাকি, খাঁচা নেই, কিন্তু পা বাঁধা রয়েছে শিকলে। দাঁড়ে বসে দেখি বেলা বয়ে যায় বিফলে। উড়াল দেইনি, উড়তে শিখিনি, দাঁড়ে বসা পাখি আমি। উড়তে চেয়েছি, ভাসতে চেয়েছি, জানেন অন্তর্যামী। কিন্তু উড়াল দেওয়া মানা খুব, নিন্দে রটনা হবে। কিসের নিন্দে, কিসের মন্দ? নিন্দে মন্দ কবে রুখে দিতে পারে গমনাগমন, রুখে দিতে পারে গতি? প্রপিতামহীরা কবে হয়েছিল নির্বোধ আর সতী? দাঁড়ে বসে থাকি, খাঁচা নেই, শুধু পা বাঁধা রয়েছে শিকলে। দাঁড়ে বসে দেখি বেলা চলে যায়, বেলা বয়ে যায় বিফলে।
বাহ, খুব সুন্দর। আর যে লেখনীটা ছিল সেটাকে তুমি এত সুন্দরভাবে প্রকাশ করেছো, মনে হচ্ছিল মানে প্রত্যেকটা নারীর মনের কথা। তাই? হ্যাঁ, সে না দিদি, তুমি তো লেখালেখি করছো আমরা জানি, তুমি বিভিন্ন ধরনের লেখাই লেখো মোটামুটি, তার মধ্যে কবিতা লেখার প্রতি কি তোমার বিশেষ আকর্ষণ রয়েছে, না কি ধরনের লেখা বেশি পছন্দ করো? কবিতা লেখার ব্যাপারটা কিন্তু এই যে কবিতা লিখবই আমি, সেরমটা কিছু ছিল না। কারণ আমি কিন্তু ছোটবেলায় সত্যি কথা যেটা আমি আরও একটা কাকে যেন বলেছি এটা, যে আমাকে যদি কেউ কবি বলতো আমি ভীষণ লজ্জা পেতাম, মানে মনে করতাম এটা একটা আমাকে কেউ টিজ করছে এরকম আর কি, কবি বলছে মানে এটা সাংঘাতিক। তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে কিছু আমি লিখতাম। আর আমার বাবা ছিলেন এমন সাহিত্য রসিক, এবং উনি বাংলায়, সবাই জানে এটা, বাবা যেমন বাংলা তেমনি ইংরেজিতে কিছু অনুবাদও কাজটাও খুব সুন্দর করতেন। তো বাবা আমাকে একটা চটি চটি খাতা দিয়ে বলতেন যে আমি অফিসে যাচ্ছি, কিছু কিছু লিখে রাখবে। তো আমি এগুলো লিখে লিখে বাবাকে রোজ দিতাম না, মাঝে মাঝে আমি লুকিয়েও রাখতাম। তো যেদিন লুকিয়ে রাখতাম খাতাটা বাবার মনে থাকতো না, এদিন হয়তো চাইতেন না, যেদিন চাইতেন সেদিন দেখাতে হতো। তো সেই করে করে কবিতা লিখতাম। এগুলো খুবই নিম্নমানের, মানে ছড়ার মতো কবিতা প্রথম যেগুলো লিখতাম। এই যেমন ধরো বাবা একটা ইংরেজি কপি করারও ব্যাপার ছিল, তো বাবা একটা ইংরেজি কবিতা লিখেছিলেন, মানে ওনার ডিএম এর নামটা যদি একটু তুলে ধরো। আমার বাবা বিনয় ভূষণ দাম ছিলেন। কেননা আমি বললাম আমাদের হয়তো জানা দর্শকদেরই অনেকেরই জানা নেই ওনার নাম, বা কিংবা তোমার দিদি মৈত্রী দাম, যাদের নাম এই মুহূর্তে হয়তো উচ্চারণ করতেই হয় আমাদের। তো সে দিদিরা ঠিকই বাড়িতে আমাদের, আমার যা কিছু হয়েছে ওদের জন্যই হয়েছে। তো বাবা একদিন ডিএম এর ফেয়ারওয়েলে একটা কবিতা লিখেছিলেন, ওমেন ছিলেন তখন, ওমেন নেম ফুল অফ ফেম এন্ড নোবেল অ্যাডমিনিস্ট্রেটর। তো এইভাবে যখন লিখছেন তখন আমার মনে হলো এটা যদি আমি বাংলায় ভাবে লিখি, রিমঝিম বৃষ্টি, বর্ষার সৃষ্টি, কালিমাখা মেঘে বই বিদ্যুৎ দৃষ্টি, মানে কপি করাই কিন্তু। তো এইভাবে কপি করে করে কি একটা দাঁড়িয়ে যেত। দাঁড়িয়ে যাওয়ার পরে সেগুলো ছড়াটরা যখন একটু বড় হলাম, যখন স্কুলে পড়তাম, তখন ওয়াল ম্যাগাজিনগুলোতে আমাদের লেখা চাওয়া হতো, ওইগুলো হতো। আসলে কি জানো তো, সবাই লিখতো, আমি একা যে লিখি তা নয়, কিন্তু আমাদের সহপাঠীরা অনেকেই লিখতো। তো সেখানে আমার কবিতাটা স্থান পেয়ে যেত। তো এই আর কি, এই কারণেই আর কি টুকটাক করতে করতে একটু একটু করে। এখনো কিন্তু লেখক হিসেবে আমি বলি না, এই স্পর্ধা আমার নেই। কারণ আমি এখনো মানে লেখা, যেটা ভালো লেখা মনে করি সেরকম কিচ্ছু ভালো মন মতো নেই। আর এই কারণে সবাই জানে, তোমাকে একটা কথা বলছি, আর তোমার সঙ্গে বসে কথা বলি বেশি, গেলবার এরকম হয়েছিল। বলো দিদি, আজকে তো আমরা গল্পে আড্ডায় এই সময়টা তোমার সবকিছুই জানবো, বলো। তো ওইখানে কি হয়েছিল যে কবিতা লেখার কথা, অনেকে কাব্যগ্রন্থের কথা খুব জোর দিত। আমি না কাব্যগ্রন্থ যখন সব লিখে টিকে, অনেক কবিতা রোজই তো কিছু না কিছু লিখি, তো যখন এটা প্রেসে যায় বা আমাকে যখন আবার ফেরত দেওয়া হয় পাণ্ডুলিপি কারেকশনের জন্য, আমি না পুরো চাপা দিয়ে রেখে দিই, দেই না কেন, আমার মনে প্রত্যেকটা কবিতার মধ্যে কিছু কিছু খুঁত রয়েছে, এই যে মানে খুঁতখুঁতুনি ব্যাপারটা আমার মধ্যে, যার জন্য আমি মানে একটা কাব্যগ্রন্থ করার পরে সেটাও আমি প্রচারে নিইনি। আমার ভয় লাগে যে আরে কি না কি লিখি, লোকে কি বলবে, এই সমস্ত একটা। তো কবিতা লেখার চেতে তুমি যদি আমাকে বলো যে কবিতার পাঠক বা পাঠিকা, আমি খুব কমফোর্ট ফিল করব, কারণ কবিতা আমি প্রচুর পড়ি। কবিতা পড়ি আর লিখি, যেগুলো সেগুলো লেখা হয় রোজ, একটুখানি অভ্যেস হয়ে যায়, অভ্যেস বশত লিখি। ভালো কিছু লেখা হয় বলে আমি কিন্তু এখনো মনে করি সেটা। এখানেই বোধহয় দিদি তোমার একটা মানে সেই জন্যই তুমি আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছো, যে এখনো মনে হয়, যেটা হয়তো আজকের দিনে একটু অন্যরকম, যে হয়তো অল্প কিছুতেই আমরা নিজেদেরকে অনেকটা বড় জায়গায় নিয়ে যাই। যাই হোক, সেটাও নয় বোধহয় আমার। আসলে কি জানো তো, আমার নিজের স্যাটিসফ্যাকশন, কেউ যদি আমাকে খুব বাহবাও দেয়, এই ব্যাপারটা আমার ছোটবেলা থেকে, যদি কেউ আমাকে বলে খুব ভালো হয়েছে, খুব ভালো করেছিস, বা খুব ভালো, যতক্ষণ আমি না বুঝবো এটা ভালো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কারোর কথাই শুনি না, মানে নড়বো না। এটা আমার মধ্যে ভীষণ রয়েছে। এই জিনিসটার জন্য হয়তো পিছিয়েও যাচ্ছি,
বা জায়গাতে থাকাও তো ভালো। না না দিদি, পরবর্তী যে বিষয়টা সেটা মানে এই যে আকাশবাণীর বিষয়টা, এই মুহূর্তে তোমার আকাশবাণীর শুরুটা এবং এই মানে তোমার যাত্রাপথ আকাশবাণীর একটু শুনবো। আকাশবাণীতে তো আমার 32 বছর হয়ে গেল। 32 হ্যাঁ, বছর? কেমন ক্যাজুয়াল হিসেবে। আচ্ছা। এবং সেটা কিভাবে দেখো, আমি যখন পড়ে এসেছি, তখন আমাদের কলকাতাতে পড়তে হতো, ভালো জিনিস মানে মন মতো কিছু পেতে হলে যেতে হতো। আমার যখন পড়া কমপ্লিট হলো, আমি যখন এসেছি কৈলাসহরে, তখন তার ঠিক 1 বছর পর 92-তে কৈলাসহর আকাশবাণী হবে। এইটা কিন্তু এই যে কৈলাসহর আকাশবাণীটা তখনকার সময় ভীষণ আলোড়ন ফেলেছিল। কারণ আমাদের মানে মাঝখানের ইয়েটা কেমন গেছে, আমাদের কিন্তু রেডিও বিনোদন বলতে আমরা কিন্তু রেডিও আর গল্পের বই, লাইব্রেরি কার্ড এবং রেডিও এগুলোই ছিল। তো তারপরেও খুব একটা পরিবর্তন তো হয়নি, একটু 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 আধটু হয়তো টিভি এসেছে অনেক পরে। তাও আমি যখন কলেজে গেলাম তখন টিভি এসছে বাড়িতে, তো সেই রকমভাবে টিভি এসছে। কিন্তু তারপরে যখন রেডিও স্টেশনটা হবে কৈলাসহরে, এখানে বেশ একটা মানে শোরগোল পড়ে গেল আর কি। তখন আমি এসছি এখান থেকে, তখন তো বেকার, মাত্র এসেছি, আমি অ্যাপ্লাই করে দিলাম যেমন করে হয়, আর হয়েও গেল আর কি, চাকরি মানে ক্যাজুয়াল হিসেবে পেয়ে গেলাম। তো ওইখানে তখন তো খুব বড় মানে খুব প্রতিষ্ঠিতরা, খুব যশস্বীরাই ছিলেন, অ্যানাউন্সার হিসেবেও ছিল, বৈদেহীদি ছিলেন, বৈদেহী ভট্টাচার্য আমাদের এখানে, সিদ্ধার্থ হালদার, উনিও কাজ শিখিয়েছেন আমাদের কিছু কিছু। তো তখন না অনেক সীমাবদ্ধতা ছিল। এখন আমি অবাক হয়ে যাই, এখন কি সুন্দর ওরা বাচ্চাগুলো করছে, কি সুন্দর ওরা ভিজুয়ালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আকাশবাণী বলতে আমরা কিন্তু বুঝতাম আড়ালে কাজ করব। হ্যাঁ, এই আড়ালে কাজ করার যে বিষয়টা, এটা নিয়ে আকাশবাণীকে বেশি আমার পছন্দ হতো। আমরা কিন্তু আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু তখন যখন মঞ্চ সঞ্চালনা করতাম, মানে পারতে সামনে যেতাম না। কেন বলো তো? ওই আমাদের রেডিওর যে ব্যাপারটা ছিল, অন্তরালে থাকা, আমরা যেতাম না। খুব না পারতে যদি যেতেই হতো, প্রদীপ প্রজ্বলন হবে বা কিছু একটা হবে, তো তাহলে এখনো তাই, হ্যাঁ, যেতে মনে হয় কি রেডিওতে অন্তরালে মানে আড়াল থেকেই ভালোবাসি আর কি। তো এইটা একটা হলো। সেই তখনের যেমন আমাদের স্কুলে প্রোগ্রাম চালাতে হতো, তারপরে গ্রামোফোন ছিল, হ্যাঁ, টার্ন টেবিল ছিল, সিটিআর ছিল, তারপরে তখন তো অনেক মানে ঝামেলা ছিল কাজ করা, তারপরে একসঙ্গে মুখ চলছে, দুটো হাত চলছে, অনেক ছিল। এখন তো একদম কম্পিউটারাইজড হয়ে গেছে সব কনসোল। এই যে পরিবর্তনটা দিদি, সেটা তুমি কিভাবে নিচ্ছ? আমি তোমাকে একদম ব্যক্তিগত তোমার অনুভূতিটুকু যদি বলি, শেয়ার করো, কি মনে করো? যদি সেটা বলো, আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি বলবো আমার না খুব বোরিং লাগে এখন। কেন লাগে? আমি এখানে বসে যে এই এতটা ঘন্টা আমি কনসোলে বসে থাকি, আমি কি কাজ করি? হ্যাঁ, সব কম্পিউটার করে দিচ্ছে, আমাকে কি করতে হবে কিনা। আগে যেমন আমরা নিজেরা কি কি শিডিউল করতে হবে নিজেরা করতে, স্বাভাবিক একটা স্টেশন হয়েছে কৈলাসহরে নতুন, তখন আমাদের সেরকমভাবেই খাটতে হতো। তারপরে যখন এই বিষয়টা এসছে না, তখন আমাকে মানে আমার মনে তো কেন বসে আছে এতক্ষণ ধরে, মিসইউজ হচ্ছে টাইমটা। তুমি ভাবতে পারবে না, কাজ নেই মনে হতো, কাজ নেই, সব কাজ কম্পিউটারে করছে, এবং কাজটা মনে হতো কি মিসইউজ করছি, মানে এই কাজটা এখন আর ভাল লাগে না, এরকম একটা চলে এসেছিল। যে মানে এই লাস্ট কোভিড পিরিয়ডে আমি কিন্তু তখন থেকে একটু ইরেগুলার হয়ে গেছিলাম, এবং যে রেসপন্সিবিলিটিটা আমার ছিল প্রথম দিকে, আমি পুরো মানে ঢিলে দিয়ে দিয়েছি পরে। আমি যেতে চাইতাম না, বুকিং হলেও যেতে চাইতাম না, এইরকম একটা ছিল, গা ঢিলেমি। তো এখন আমার মনে হচ্ছে এখন তো মোটামুটি আমি প্রান্ত সীমায় এসে গেছি। হ্যাঁ, আমার ভালো লাগে না, সত্যি কথা। কি দিদি, দূরদর্শনের সাথেও তো তোমার একটা মানে অনেকটাই সম্পর্ক রয়েছে নানাভাবে, তো দূরদর্শনের অভিজ্ঞতা একটু যদি শেয়ার করো। দেখো, দূরদর্শনটা কি জানো তো, আমার কাছে যেমন আমি যখন পড়তাম, আমরা ইউনিভার্সিটিতে আমাদের 5 জনের একটা টিম ছিল, দেখবে একই রকম মানসিকতা যারা, তারা কিন্তু জুটে যায় একসঙ্গে। আমি যখন পড়তে গেলাম, ঠিক আমার মতো যারা, তারা জুটে গেছে একসঙ্গে। তো সেই করে করে যুববাণী, যুব অনুষ্ঠান হতো দূরদর্শনে, গালফ গ্রিনে। আচ্ছা। তো সেখানে ইউনিভার্সিটি বলতে রবীন্দ্র ভারতীকে ডাকবেই, প্রথম প্রায়োরিটি পাচ্ছে। তো আমাদের টিমটাকে আমরা এরকম 15th অগাস্ট, তারপরে বিভিন্ন ইভেন্টসগুলো আছে, সেগুলো আমরা পেতাম। তো আমরা করতাম এখানে। তো প্রথম যেদিন আমি দূরদর্শনে গেছিলাম ওইখানে, তখন আমি না খুব মানে কিছুতেই নিজেকে করতে পারছি না যে কি একজন
উপর থেকে কি কথা বলছেন, আবার আমাকে ইয়ে করছেন। দেখে আমি মানে কোনো কিছু খেয়েই পাচ্ছিলাম না, ওটা অনেক বড় কিন্তু ইয়েটা গার্লফ্রেন্ডে। তো তাহলেও তারপরে যখন প্রোগ্রামটা ব্রডকাস্ট হয়েছে না, তখন আমার মনে হলো আরে কি ভালো, মানে সমস্ত কিছু কি সুন্দর করে করা হচ্ছে এবং খুব সিস্টেম্যাটিক। এবং সেইটা আমি যখন এখানে করলাম আগরতলায়, মানে তোমার সঙ্গে একটা প্রোগ্রাম ছিল, সেটা দেখেও কিন্তু মানে খুব ভালো বলেছে, মানে ভালো লেগেছে সবার। আগরতলা দূরদর্শনী প্রোগ্রামও কিন্তু কোনো অংশেই খারাপ নয়, মানে খুব ভালো লাগে আর কি দেখতে। তো সেইটা একটা, তো দূরদর্শন তো মাঝে মাঝে সেটা ভালো লাগবে। আর একঘেয়ে যদি কোনো ব্যাপার হয়ে যায় যে আমাকে রোজ যেতে হবে, ওরকম করতে হবে, সেটা হয়তো বয়সের সাথে সাথে কিছুটা আমাদের শারীরিক বিষয়টাও রয়েছে। এটা ঠিক। দিদি, পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, আমি জানি যে তোমার একটা বাচিক সংস্থা রয়েছে, সেটা বোধহয় ছন্দবাণী, এমন ছন্দবাণী। তো আমি যতদূর জানি সেখানে কিন্তু বহু বছর ধরে মানে অবৈতনিক, মানে কোনো ছাড়াই তুমি এই বিষয়টা নিয়ে একটু তুলে ধরো একটু। ছন্দবাণীটা আমার যে সংস্থাটা, সেটা আমাদের এখানে স্টেশন ডাইরেক্টর ছিলেন তখন শ্রীপদ দাস। আচ্ছা। উনি তখন ছিলেন 1998 থেকে 2002 পর্যন্ত বোধহয়, সম্ভবত। তো উনি গেছেন, ওনার সঙ্গে আমার দিদিরা তখন প্রোগ্রাম করেছিল, আগরতলায় ছিলেন উনি। তো সেই সূত্রে উনি, যেভাবে আমি ক্যাজুয়াল আছি, উনি আমাকে বেশ একটু স্নেহ করতেন, বেশ স্নেহ করতেন উনি। এই সুবাদে আমাদের পারিবারিক একটা সম্পর্ক হয়েছিল। ওনার স্ত্রী যখন এলেন আমাদের বাড়িতে যেতেন, আমাদের বাড়িতে সাহিত্যের আসরে বা আমরা কোথাও যখন মিলতাম, তখন উনি নিজে মানে সাহিত্য চর্চা করতে শুরু করে দিলেন। তো সেই সময় উনি একদিন বলছেন যে, বিধাত্রী তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা আবৃত্তি, তখন আবৃত্তির সংস্থা ছিল না, হ্যাঁ, তুমি একটা সংস্থা খুলে দাও, একটা অর্গানাইজেশন খোলো, তো ওখানে ছেলেমেয়েরা তৈরি হবে। তা আমি বললাম আমার কি সেরকম ক্ষমতা আছে? বলছে আমি বলছি তো, তুমি খোলো। উনি আমাকে সাহস দিলেন। তাই আমি বলছি, তারপরের দিন, পরের 2-3 দিন পরে আমি বলছি, স্যার নামটা কি হতে পারে? বলছে তুমি চিন্তা করো, আমিও চিন্তা করি। তা আমি পরে বলছি ছন্দবাণী হলে কেমন হয়? স্যার বলছেন ভালোই তো, খুব ভালো, করে ফেলো। তো করলাম 2001 সাল। তখন আমার বাচ্চাও তখন ছোট, আমিও কিছু পারিবারিক ঝামেলায়ও ছিলাম। তো সেই সময় থেকে যখন আমরা ছন্দবাণী করলাম, খুব মুষ্টিমেয় কিছু নিয়ে, আর এখন তো 25 বছরে এবার পা দেবে। হ্যাঁ, অনেক মানে কষ্ট সৃষ্ট করে। তবে তুমি যেটা বললে অবৈতনিক, সেটা কেন যেন এরকম হয়ে গেল। আসলে কি আমার মনে হলো কি, যারা আমাকে এখানে যারা আছে, আমি বেছে বেছে তাদেরকেই নিতাম, যারা একটুখানি, যাদের ক্ষমতা নেই, শেখার আগ্রহ, অথচ ট্যালেন্ট আছে, আমি মানে বেছে বেছে তাদেরই নিতাম। এবং মনে হতো ওরাও যে মানে দিত না বা দেব না এরকম কিছু না, হ্যাঁ, দেওয়া হবে না সেরকম না। ওরা বলতো, ওরা যখন আমাকে কিছু অফার করতো, আমি তখন বলতাম যে আমার থেকে তো ওদের অবস্থা খারাপ, হ্যাঁ, আর কি বা করছে ওদের জন্য, একটুখানি আমার অফ সময়ে আমি ওদের নিয়ে বসে একটু শেখাচ্ছি, তাতে কি আর আছে। সেখানে কবিতা, শ্রুতি নাটক, সবকিছুই শ্রুতি নাটক হয়। এবং আমরা, তুমি ভাবতে পারবে না, এটা আমার খুব আনন্দ হয় বলতে, যে ছন্দবাণীর ছাত্রছাত্রীরা এখন মানে মিডিয়া লাইনেও কিন্তু দাঁড়িয়ে গেছে। এটা একটা খুব ভালো লাগে এদের ওই সমস্ত। তো আমরা তো অনেক ওয়ার্কশপ করিয়েছি এখান থেকে, ওয়ার্কশপ করানোর জন্য আবৃত্তিকাররা গেছেন, স্বনামধন্য আবৃত্তিকাররা। তারপর ব্রতুতি বন্দ্যোপাধ্যায় এসছেন এখানে, তারপরে আমরা শিলিগুড়ি থেকে আনিয়েছি। ওরকম এনে এনে সবাই মিলে একটা করেছে। এবং এখন মনে হয় ওরা নিজেরাও অনেকটাই স্টেবল হয়েছে, এমন মনে হয় আর কি। আরও করতে হবে, আর শেখার তো শেষ নেই, যতদিন বাঁচবো ততদিন শিখবো। দিদি, তুমি বলতে চাইবে না আমি জানি, তারপরেও তোমাকে আমি বলবো যে তোমার বিভিন্ন পুরস্কার এবং সম্মানের মধ্যে কয়েকটি যদি একটু বলো আমাদের। না, সেগুলো লেখের কোনো ব্যাপার নেই, এগুলো সবাই পায়, এগুলো কম্পিটিশন তারপরে ওই একাডেমিতে আমি কিছু ইয়ে করেছি, মানে কয়েকবারই ডাক পেয়েছি, তো সেগুলো অনেকেই পায়। এগুলো কোনো উল্লেখের ব্যাপার নয়, উল্লেখযোগ্য কিছু নয়। তারপরে তবে হ্যাঁ, আমন্ত্রণ পেয়েছি কিছু কিছু জায়গায়, যেগুলোতে মানে পাওয়াটা আমার পক্ষে ভাগ্যের ব্যাপার। মানে এখান থেকে একটা প্রান্তিক শহরে থাকি, নিভৃতে চর্চা করছি, সেখান থেকে একটু ভালো কোনো কিছুতে ডাক আসবে। আর আমার জীবনের মানে
এটা বোধহয় আমার একটা ভাগ্য যে আমি যতটা না এগোই তার চেয়ে আমি মানে এগোতে ভয় পাই, বাট প্রাপ্তিটা বেশি হয়, কিছু পেয়ে যাই, হ্যাঁ, ভালোবাসাটা পাই আর কি, অন্য কিছু না হলে। দিদি আরো একটা কবিতা যে শুনতে ভীষণ লোভ হচ্ছে, তবে তোমার লেখা। আমার লেখা শুনবে? একদম, সাহস করে শোনাচ্ছি। দিদি এই বইটার নাম কি? আমার এই বইটা হচ্ছে সবলার জলছবি। এটা হয়েছিল তোমার 2015-তে হয়েছিল, আচ্ছা, অনেক আগে। আচ্ছা, একটা আমি ছোট্ট কবিতা তোমাকে শোনাচ্ছি। এটা হচ্ছে আমাদের নারীদের ব্যাপারই। যেমন আমাদের দেশে দুর্গাপূজা হচ্ছে, ভারতবর্ষে খুব সমারোহে হচ্ছে, হওয়ার পর 3 দিন পরেই আমাদের ভাসানের জন্য একটা উৎসাহ চলে আসে, সেই না? তো ওই ভাসানের যে উৎসাহটা চলে আসে, এটার মধ্যে আমার মনে হচ্ছিল একটা কোথাও যেন একটা কীরকম একটা দ্বিচারিতা রয়েছে, যাকে আমি পুজো করছি তাকে আবার বিসর্জন হয় কিনা। তো এখানে আমি যেটা লিখেছি খুব ছোট্ট করে তোমাকে শোনাচ্ছি। যা দেবী সর্বভূতেষু, কখনো দুর্গা মহালক্ষ্মী, কখনো মুন্ডমালিনী, নানা রূপে নারী এদেশে পূজিতা, কন্যা জায়া ও জননী। মহাসমারোহে পুজো আর্চা, ফুল বেলপাতা অঞ্জলি, তবু প্রত্যহ দ্বিচারী এদেশে নারী জলে পড়ে কেবলি। মরছে ভ্রূণে সুখী গৃহকোণে, কখনো কর্মক্ষেত্রে, নানা হেনস্থা হেলাফেলা আর করুণা ক্লিষ্ট নেত্রে, দয়া ও ভিক্ষা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে পিতাদের পৃথিবীতে মায়েদের পূজা হয় সমাপন বিসর্জনের স্রোতে। এই ছিল। বাহ, খুব সুন্দর। দিদি আমরা খুব ছোট্ট করে শুনবো যে বর্তমানে যারা আবৃত্তি চর্চা করছে, শ্রুতি নাটক চর্চা করছে, গান, মানে এই সমস্ত সংস্কৃতির লাইনে যারা রয়েছে, লেখালেখির জগতে, তাদের উদ্দেশ্যে বর্তমানে এই সময় দাঁড়িয়ে তুমি কি বলতে চাও? ত্রিপুরায়? হ্যাঁ, ত্রিপুরাতে তো উর্বর জমি আমাদের, কিন্তু ত্রিপুরা রাজ্যে মানে খুব ট্যালেন্ট রয়েছে। কিন্তু একটা জিনিস আমার মনে হয় শাওলি, সেটা তোমার মনে হয় কিনা জানি না, আমার মানে যথাযথভাবে মোটিভেশনটা যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু একটা মানে জায়গায় ওদেরকে তুলে দেওয়া যায়। হ্যাঁ, সেই মোটিভেশনটা এরকম নয় যে আমি প্রথাগতভাবে শিক্ষা দিচ্ছি, মাসে শিখছে, পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করছে, সেটাও নয়। তার ভেতর থেকে সার্চ করে আনতে হবে তার কোন দিকে তাকে কাজে লাগানো যায়। শ্রুতি নাটকের ক্ষেত্রে এবং আবৃত্তির ক্ষেত্রে দুটো কিন্তু একদমই ডিফারেন্ট ব্যাপার, তাই না? তো যারা শ্রুতিতে মানে ভালো করতে পারে তাদের মধ্য থেকে তুলে এনে যদি সেরকম সুইটেবল জায়গায় তাকে ব্যবহার করা হয়, মোটিভেশন করা হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার মনে হয় ত্রিপুরার এই জায়গাটা খুব উর্বর রয়েছে। তোমার কি মনে হয়? একদম সত্যি কথাই বলছো দিদি। আর যে কথাগুলো এতক্ষণ আমাদের শোনালে, প্রত্যেকটা কথাই মানে ভীষণ একদম হৃদয়ে লেগেছে। খুব সুন্দর তোমার ধন্যবাদ প্রেজেন্টেশনে ছিল। আমরা কিন্তু যেতে যেতে ঠিক 2টো লাইন শুনবো। যাই হোক, দর্শক বন্ধুরাও এতক্ষণ শুনছিলেন আমাদের এই অনুষ্ঠান। তো ভীষণ ভালো লাগলো দিদি, এতটা সময় আমাদের সাথে ছিলে। তোমার সঙ্গে বসলে সময়টা কোন দিকে কেটে যায় গল্পে গল্পে, এটা ভালোবাসার টান বোধহয়। অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা। আমরা আরো একটি কবিতার মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের রীতি টানবো। আবারও বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটি অঙ্গনার অঙ্গনের বিশেষ পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাব, কিন্তু এই মুহূর্তে শুনে নেব আরো একটি কবিতা। আচ্ছা, আমি কি আমার কবিতা শোনাবো? একদম একদম দিদি। আচ্ছা, আমি একটি কবিতা, এটা যে কবিতা দিয়ে এটার বইটা, মূল কবিতা সবলার জলছবি থেকে একটু শোনাচ্ছি। নারীতে ঈশ্বরভীতি অভিনব নয়, পদ্মনাভিতে ভ্রমরের খেলা, উৎসমুখে গঙ্গোত্রীর জলোচ্ছ্বাস, রক্তিম কিংসুক জলে দৃষ্টির গভীরে। দেখ, ঈশ্বরেরও হৃদকম্প হয়। তাকে নিয়ে পদাবলী রাস কুরুক্ষেত্র মহাভারতের। অপার ক্ষমতাশালী, তবু প্রশ্নহীনা, সরল শব্দ দুটি অবলা কামিনী। সেই অপবাদ মুছে দিতে সবলার জলছবি এঁকেছেন যিনি, তিনি তো অসীমের কবি। আমাদের কবিগুরু যদি ভুল করে ঘুরে যান স্বভূমে আবার, তাহলে দেখতে হবে বাতাসে বহ্নুৎসব, দহনে পুড়ছে নারী, মাতৃভ্রূণে অলিতে গলিতে ক্ষত বিক্ষত অর্ধমৃতা পড়ে আছে
জীবনে যাপনে। দেখতে হবে অর্ধেক আকাশ জুড়ে কালপুরুষের পূর্ণ গ্রাস, ঘোর কৃষ্ণপক্ষ রাত। তুমি কি দাঁড়াবে কবি ভালোবেসে? পাশে এসে শোনাবে কি মৃদু হেসে তোমার ললিত আশ্বাসবাণী? জ্বলে পুড়ে খাঁক হয়ে খাঁটি সোনা হয়ে ওঠ তুই মেয়ে।